কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনূস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার ক্যাবিনেটে যে 2 জন 3 জন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে। আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই? আমরা কি একটু আস্থা ডক্টর ইউনূসের উপরে রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে ক্যাবিনেটের 2-3 জন গিয়া ইলেকশন করলে উনি পুরা ইলেকশন প্রভাবিত হইতে দিবে, বা এই নির্বাচন কমিশন এই আস্থা আমাদের ডক্টর ইউনূসের উপর? মির্জা ফখরুল ইসলামকে এই আস্থা রাখলেন? মির্জা ফখরুল ইসলামকে মির্জা ফখরুল ইসলাম আলমের কথা বাদ দেন, আমি আমার কথা বলি। এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে, যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে। 2 নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে, যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে। আর অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন। হয় আপনি সমালোচনা করেন, নাইলে আমি সমালোচনা করি, ওরা যাইব কই? কোন জায়গা থেকে তাদের সমালোচনা? এই কাজ করছো কেন, এইটা করো নাই কেন, এইটা করতে পারছো কেন? বিএনপি এতদিন পর্যন্ত কই আসছে একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও 1.5 মাস আগে ইন্টারভিউ দিছে, একটা মুখ দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান। হঠাৎ করে এখন কি হইলো? জুলাইতে চায় না অগাস্টে চায়, ঠান্ডা নাই বর্ষা নাই, আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে। এগুলি কি কথা? নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। 1/11 সময় রাজনৈতিক দলগুলির সংস্কার চাপাতে চেয়েছিল সে সময়কার অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান সরকার দলগুলির সংস্কারের চেয়ে বেশি রাষ্ট্রের সংস্কার, সংবিধানের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার সহ আরও অনেকগুলি বিষয়ে, জনপ্রশাসন অনেকগুলি বিষয়ে সংস্কারের কথা ভাবছে। সেদিক দিয়ে নির্বাচন যথাসময় হবে কিনা এবং সেই সময় নিরপেক্ষতা রাখতে পারবে কিনা সেগুলি নিয়ে উঠছে নানা রকম প্রশ্ন। এইসব প্রশ্নের মধ্যে আবার নতুন করে বিএনপির অবস্থানও নানা রকম প্রশ্ন জন্ম দিয়েছে। ছাত্রদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্রদল নতুন রাজনৈতিক দল গঠন করবে কিনা সেগুলি নিয়েও আছে নানা রকম আলাপ। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তের সবচেয়ে মনে হয় জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার, জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মাসুদ কামাল রয়েছেন আমাদের সঙ্গে। জনাব মাসুদ কামাল, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আপনাকে শুভেচ্ছা জানিয়ে আমাদের সাথে আরেকজন গেস্টের পরিচয় করে দিতে চাই। তিনি জনাব আবু বকর মজুমদার। জনাব আবু বকর মজুমদার আমার খুব প্রিয় ভাজন, স্নেহভাজন এবং একজন আমি কি বলবো ছাত্র রাজনীতিবিদ, সমন্বয়ক, কর্মী। বকর মজুমদার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনি আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। তবে আমি প্রথমে মাসুদ কামাল ভাইয়ের কাছে একটু যেতে চাই যে জনাব মাসুদ কামাল ভাই, আপনি জানেন যে গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম, সেটা হলো যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এই নিয়ে সংশয় শঙ্কার কথা বিএনপি মহাসচিব বলেছেন। তিনি আরও বলেছেন যে বিবিসি বাংলারে দেয়া সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তিনি আসলে কি বোঝাতে চাইছেন, কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? আমার একটা টেক অবশ্য আছে, সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা একটু বলতে চেষ্টা করবো। কামাল ভাই, আপনি আমাদের যদি একটু আলোকিত করেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বার্তা দিতে চাইলেন। পরে সকালে আমি এটা ডিটেল আমি পড়েছি। আমার কাছে কিন্তু ওনার কথাকে অযৌক্তিক মনে হয় নাই। উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে ওনারা নির্বাচন চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের প্রশ্ন হতে উঠবে। এগুলো আকার ইঙ্গিতে বলা হয়েছে জিনিসটা। আরেকটা জিনিস উনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলে উনি মনে করেন, সেই কথাটা আমি ওনার অন্য একটা কথা আমি পেয়েছি। সেটা কিন্তু বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছেন, সরকারের যারা পার্টনার হিসেবে আছেন, তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনেও অংশ নেবেন বলে নানা ধরনের কথাবার্তা ওনারা শুনেছেন অথবা দেখেছেন। দেখাও যাচ্ছে, অনেকেরই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন, নির্বাচন করবেন, সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে। মানে ওনারা যে এলাকার বাসিন্দা সেই এলাকার মানুষ বলা বলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে। তো যদি এই সরকার এরা যদি সেখানে নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পারি না। সরকারের ডেফিনেশনটা কি? ক্যাবিনেটে যারা আছে সবাই মিলেই তো সরকার। এখন এই ক্যাবিনেটের কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে, তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে? আমি তো বলতে পারবো না। তো সেক্ষেত্রে উনি বলছেন যে তারা এদের নিরপেক্ষতা হারাবেন উনি। আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না।
লজিক্যালি একদম পারফেক্ট কথা উনি বলেছেন। কিন্তু না কামাল ভাই এই পর্যায়ে আমি একটু জানতে চাইতে পারি যে আমরা কি ডক্টর ইউনূসের সরকারকে সব রাজনৈতিক সরকারের মতোই বিবেচনা করতেছি? আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনূস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার ক্যাবিনেটে যে 2 জন 3 জন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে? আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই, আমরা কি একটু আস্থা ডক্টর ইউনূসের উপরে রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে ক্যাবিনেটের 2-3 জন গিয়া ইলেকশন করলে উনি পুরা ইলেকশন প্রভাবিত হইতে দিবে, বা এই নির্বাচন কমিশন এই আস্থা আমাদের ডক্টর ইউনূসের উপর? মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আস্থা রাখলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বাদ দেন, আমি আমার কথা বলি। শুনেন, ডক্টর ইউনূসকে আপনি কিভাবে বিচার করেন? ডক্টর ইউনূসকে এই দেশের মানুষ 8 তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন, আপনি দুটার মধ্যে মিল পেতে পারেন, আমি পাই না। 8 তারিখের আগে ডক্টর ইউনূস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক, উনি আমাদের অনেক কিছু করে দিবেন। আজকে কি তাই মনে করেন আপনি? নো, বাংলাদেশের বাস্তবতা সেটা বলে না। কামাল ভাই আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে বললেন ডক্টর ইউনূসকে সারা দেশের আস্থার প্রতীক মনে করেছেন, বাংলাদেশের মানুষ কোনোদিন কাউরে আস্থার প্রতীক মনে করে? যখনই তাকে যেই কাজটা দিতে চায় তখনই তো আমরা তার সমালোচনা করতে থাকি। যেই মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় নাই সে ড্রাইভারে কইতে থাকে এমনি চালান অমনে চালান। আমি বলতে চান আপনাকে, জি বলেন। বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে আস্থার প্রতীক মনে করে, সবচেয়ে দ্রুত। আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন। একটা প্রবাদ আছে গ্রামে, বুঝছেন? সেই প্রবাদটা হলো, সেই মানুষটা তত বেশি ভালো যেই মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন। ট্রু। 8 তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে, সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস কতটা ভালো কেউ জানতো না। এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক। যে উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন, যেই মাত্র উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন, নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন। সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো, তাদের মধ্যে আমিও একজন। আমি শুরু থেকেই বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না। আমি বলেছি ভাই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, এই উপদেষ্টা পরিষদে অনেককে আমি চিনি, যে জন্য আমি বলেছি পারবেন না। এবং এখন দেখেন উনি পারছেন, উনি খুব ভালো পারছেন। আপনি বাংলাদেশের যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন, ভাই উনি কি খুব ভালো পারছেন? দেখেন আপনি উত্তরটা কি পারছেন না। কামাল ভাই, আপনার সাথে কথা বলা খুবই ফ্যাসিনেটিং, কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন, আমি আপনার প্রায় সব শো, আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান, আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না, এই উপদেষ্টা পরিষদ দিয়ে চলবে না। এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল, সব চোর বাটপার, এরা তো মন্ত্রিত্ব চালাইছে। এই আগের সরকারে আমরা দেখছি, তাদেরকে আমরা পারছি, এটা আপনি কেমনে বলবো যে এরা পারছিল? আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি? না, বলেন না, বলেন না। আমি কি বলেছিলেন? হ্যাঁ, 5ই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে, হ্যাঁ, এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা। যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে, সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে, এই প্রত্যাশাকে আমি করবো না? আমি করেছি। আমি বলি আপনাকে, আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা আমি করতে পারিনি, সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না। আমি সাহস পাই নাই, কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলেই ঘটে গেছে। খেয়াল করেন কিন্তু, তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে। তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে, যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো, তাদের অংশগ্রহণে, তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো, এই প্রত্যাশা আমি করবো না? অবশ্যই আমি প্রত্যাশা করেছি। আমি কিন্তু আগের সরকারের সঙ্গে তো তুলনাই করতে চাই না। অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক সৎ লোক আছে, এতে কোনো সন্দেহ নাই। সততা নিয়ে তুলনা আমি করতেই পারবো না। কিন্তু আমার কথাটা হলো কি, যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি আড়াইটা জিনিস, সিম্পল আড়াইটা জিনিস। আড়াইটা কি কি? 1 নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে, যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে। 2 নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে, যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে। আর অর্ধেক কাজটা কি? অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন
ততদিন ওনারা দেশটাকে চালাবেন, আর কিছু চাই নাই কিন্তু রে ভাই। কিন্তু ওই অর্ধেক কাজ যেটা, ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকিগুলি সন্দেহের মধ্যে ঢুকে পড়লো। সংস্কার নামে তারা যা করলেন, এটা তো একটা লেজে গোবরের অবস্থা হয়ে গেছে সংস্কারটা। আচ্ছা কামাল ভাই, আমি আপনার কাছে আসতেছি, শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সব কিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি, এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল, তা আমাদের এখানে কোনো রোল নাই। আমরা 150টা আন্দোলন কইরা 5 মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম। আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন, নাইলে আমি সমালোচনা করি, ওরা যাইব কই? কোন জায়গা থেকে তাদের সমালোচনা? এই কাজ করছো কেন, এইটা করো নাই কেন, এইটা করতে পারছো কেন? বিএনপি এতদিন পর্যন্ত কই আসছে, একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও 1.5 মাস আগে ইন্টারভিউ দিছে, একটা মুখ দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান। হঠাৎ করে এখন কি হইলো, জুলাইতে চায় না অগাস্টে চায়, ঠান্ডা নাই বর্ষা নাই, আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে, এগুলি কি কথা? আমি বলবো নাকি আপনি 2 মিনিট একটু বললেন, আপনার একটু শোনা দরকার আছে। আমি যাইতেছি, বাকের আসতেছি আপনার কাছে জনাব মজুমদার, আমি আসবো একটু, জাস্ট একটু কামাল ভাইকে শুনে আসি। জি দেখেন, মির্জা ফখরুল আগে কি বলছেন এখন কি বলছেন, এটাকে আমি ডিফেন্ড করবো না, এটা ওনার পলিটিক্স। দেখেন বিএনপি কিন্তু উনি কিন্তু বিএনপির মুখপাত্র এই দেশে, তাই না, মুখপাত্র, কাজে উনি কিন্তু বিএনপির পলিটিক্যাল কথাটাই বলবেন। বিএনপি আসলে কি চায়? তারা ক্ষমতায় যেতে চায়, সিম্পল, ক্লিয়ার এন্ড সিম্পল। বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেকদিন ধরে ক্ষমতার বাইরে আছে। তারা মুখে বলে আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব, কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম, আমি বলতে পারবো না, সেটা এক জিনিস। কিন্তু ওনাদের তো এটা পলিটিক্স, উনি তো ওই কথাটাই বলবেন। ওনার কথা একটা। সমালোচনা যেটা আমরা করি, সমালোচনাটা আমরা কেন করি বলেন তো? আমি কি ইউনূস সাহেবকে নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি? নো, আমি চাচ্ছি যে ইউনূস সাহেব যেন ঠিক কাজটা করেন। ওকে, এবং এটা করার জন্য বারবার ওনাকে হ্যামারিং করতেছি, ভাই আপনি ঠিক কাজটা করেন, ঠিক কাজটা করেন। উনি কি ঠিক কাজটা করতে পাচ্ছেন না? উনি কি এই আমি এটাকে বিপ্লব বলেন না গণ অভ্যুত্থান বলেন, জুলাই বিপ্লব বলি, জুলাই গণ অভ্যুত্থান, কিন্তু বাকি এখানে আছে, ওকেও আমি আপিল করতেছি, উনিও বলুক যে এই যে ওনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন, উনি তো জুলাই বিপ্লবের ফসল। উনার এই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে? কামাল ভাই আমি আপনার কাছে আসি, শুধু এইটা বলে রাখি, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনার লোকে গিয়ে যোগ দেয় নাই, ছবি তোলে নাই, তাদের মাখনটা খায় নাই, সেইটাই হলো জুলাই আগস্টের চেতনা। এর চেয়ে বেশি চেতনা তো দরকার ছিল না। আপনি আমার এই 4টা আরো অর্থনীতিবিদ দেখান যারা এই শেখ হাসিনার মাখন গিয়ে খায় নাই। ওই আমি আসতেছি আপনার কাছে কামাল ভাই, আমি একটু জনাব বাকের মজুমদারের কাছে আসি, উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। জনাব বাকের মজুমদার, এই প্রসঙ্গেই আপনার একটু আমি জানতে চাইবো যে বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি, কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম, তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে। কারণ জনাব নাহিদ ইসলাম দেখেন কি সব কথা কইতেছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইয়া বহন করে। 1-11 সরকারের ওয়ার্স্ট ভিকটিম হচ্ছে বিএনপি কেন একটা 1-11 সরকার করতে চাইবে? ওইটার মধ্যে এইটা আছে, বিএনপি আওয়ামী লীগের সাথে একটা আতাত করতে চায়। বিএনপির নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে এইসব কথাবার্তা বলছে, এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায়। এইটা কি এইরকম আপনারও মনে হয় কিনা জনাব মজুমদার, যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান, সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন, এইটা আপনাদের মনে হয় কিনা জনাব মজুমদার? ধন্যবাদ খালেদ ভাই আপনাকে। কিন্তু আমি নাহিদ ভাই যে বক্তব্য দিয়েছে, যে স্ট্যাটাস দিয়েছে, এবং হ্যাঁ আমি সেটি ভালোভাবে পড়েছি। তো নাহিদ ভাই মূলত যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে, আমার কাছে মনে হয় যে আপনি বা এখানে ভুলভাবে অনেকটা ব্যাখ্যা হয়েছে। যেমন নিরপেক্ষ সরকারের কথাটা আসছে, বা এখানে উনি কিন্তু যেই ব্যাকগ্রাউন্ডটা টানছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে একটু উল্লেখ করা উচিত ছিল। 5ই আগস্টে কি হয়েছে এটা দিয়ে কিন্তু নাহিদ ভাই তার স্ট্যাটাসটা শুরু করেছিল। তো এখানে মূলত 5ই আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম 8ই আগস্ট পর্যন্ত কি কি হয়েছে তার একটা কিন্তু হিন্টস কিন্তু নাহিদ ভাই দিয়েছে সেখানে। তো এখানে 5ই আগস্টে যেমন নাহিদ ভাই গল্পটা বলেছে, আপনার জুলাইয়ের অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় ঐক্যের স্বার্থে, ভাই কিন্তু জাতীয় ঐক্যের কথা বারবার সেখানে উল্লেখ করেছিল, আপনি হয়তো পড়েছেন। জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো এই বলি নাই, বা এখানে রাজনৈতিক বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই। তো সবকিছু মিলে কিন্তু আমরা জাতীয় ঐক্যের
স্বার্থে আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম, মুখ বুঝেছিলাম, কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন আসলে এটা আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য। আমি 5ই আগস্টে যে জিনিসটা ঘটেছে, ছাত্রদের সাথে প্রতারণার ঘটনা, আমরা মনে করছি এটা প্রতারণার মধ্যে ঘটেছে। যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামায়নি। আমরা শাহবাগে আমার স্পষ্ট মনে হচ্ছে শাহবাগ থেকে আমরা সংসদ ভবনের দিকে মুভ করতেছিলাম, তখন আমাদের কাছে তথ্য এসেছে যে রাজনৈতিক অংশীজনগুলোর বড় বড় দলগুলোর একটা বড় অংশ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সেখানে ক্ষমতা ভাগাভাগির দর কষাকষির আলাপ চলছিল। তো সবকিছু মিলে ছাত্রদেরকে তখন মাইনাস করার চেষ্টা করা হচ্ছিল। এখনো কিন্তু ছাত্রদেরকে কিন্তু আমরা মনে করছি যে বিভিন্নভাবে অসহযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জন, আমরা সবার কথা বলবো না, একটা বড় অংশ ছাত্রদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে যাচ্ছে। নাহিদ ভাই মূলত ব্যাকগ্রাউন্ড টেনে, আমি একটু শেষ করি। নাহিদ ভাই মূলত ওনার ব্যাকগ্রাউন্ড টেনে, আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা খুব শর্ট আকারে ভাই টেনে মূলত তার এই রাজনৈতিক যে বাস্তবতা বা বাংলাদেশের যে বাস্তবতা সেটা জনগণের সামনে নাহিদ ভাই কিছুটা উপস্থাপন করার চেষ্টা করেছে। জনাব মজুমদার, আমার 2-3টা প্রশ্ন আছে, আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন। যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মাঠে থাকার কথা বলে তারা বাইরে ছিল, সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব যে রাজনৈতিক দলগুলোর সমর্থন আপনারা পান নাই? মানে দুই হচ্ছে রাজনৈতিক দলগুলো এটার ব্যাখ্যা দিতে গিয়ে এটা বলেছিল যে যেহেতু এটা সর্বজনের আন্দোলন, এটাকে পলিটিক্যাল আন্দোলন যাতে শুরু থেকে মনে না হয় সেজন্য তারা পিছনে থেকেছেন। এই কথা কি অসত্য কিনা? 3, বারবার বলা হচ্ছে যে শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে, জামাতে ইসলামী অনেক বেশি আপনাদের সঙ্গে ছিল, সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করেন যে এটা ঠিক? এবং আপনারা যে ক্যান্টনমেন্টে গিয়ে ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলাম এটা বললেন, এই বিষয়টা কি আপনারা প্রমাণ করতে পারবেন? এই বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন, কারণ 5 আগস্ট শেখ হাসিনা যাওয়ার আগেই আপনারা এই এলিগেশন তুলতেছেন যে 3 আগস্ট তারা গিয়ে সেখানে ভাগাভাগি করছিলাম, আপনারা বিএনপিকে মিন করতেছেন। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা, কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হইতো না, বা ওইটা নাহিদ ইসলাম সাহেবও বলেছেন। এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে। আপনারা কিভাবে এখন বলেন যে অন্যরা, মানে একটু যদি আপনি বলেন, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো জনাব মজুমদার। আচ্ছা, আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলা কি আন্দোলনে ছিল কি অংশীজন? অবশ্যই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক ছিলেন, আমরা মনে করি যে একদম মাঠ পর্যায় থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থক আন্দোলনে ব্যাকবোনের মতো ছিলেন। আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন। আমি আপনাকে যে কথাটাই বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আকারে কিন্তু আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু সাংগঠনিক লিডারশিপের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম। তো দেখা যাচ্ছে যে আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল, এটা অবশ্যই স্বীকার তো করবই। আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল, ওই মোমেন্টাম গুলা যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখনকার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি। এটা কিন্তু আমি পুরা আন্দোলনের কথা বলিনি আপনাকে, আমি কিন্তু বলেছি যে খুবই নির্দিষ্টভাবে 24 জুলাইয়ের কথা বলেছি। আমি আপনাকে 18 জুলাইয়ের কথা বলেছি। 24 জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার পতন ছিল? আমাদের যখন এখানে আপনার 16 তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়, 17 তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয় এবং 18 তারিখেও আমাদের উপর গুলি চালানো হয়, 19 তারিখে গুলি চালানো হয়, 19 তারিখে আমাদের লিডারশিপের একটা বড় অংশকে গুম করে ফেলা হয়। তো তার পরবর্তীতে আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছিল এবং 19 তারিখে গুম হওয়ার যে প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আপনার আইনমন্ত্রী ছিলেন, উনি তো আহ্বান করেছিলেন যে ছাত্রদের সাথে বৈঠকের, কিন্তু আমরা কিন্তু তখন খুব স্পষ্টভাবে জানিয়েছিলাম যে গুলির সাথে সংলাপ নয়। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের লিডারশিপের একটা অংশকে কিন্তু তখন গুম করে ফেলা এবং আমরা কিন্তু তখন আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় যে জি সরকার পতনেরই আন্দোলন করতেছিলেন 24 তারিখ। জি 24 তারিখে আমরা সরকার পতনের আন্দোলনে ছিলাম মেন্টালি, জনগণ আমরা মনে করছি যে এবং এই সময় রাজনৈতিক দলগুলি আপনাদেরকে আসলে এইটা বলার বা বোঝানোর পরও তারা আপনাদেরকে সহযোগিতা করে নাই, এটা আপনারা মিন করতে? আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক এবং সাংগঠনিক দায়িত্ব ছিলেন বিভিন্ন পর্যায়ে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন, কিন্তু আমরা নেতৃত্ব পর্যায় থেকে আসলে গ্রিন সিগন্যাল পাইনি, যেটাকে আসলে গ্রিন সিগন্যাল আকারে আমরা বলছি। সেটা কিন্তু অবশ্যই আমরা অগাস্ট মাসে গিয়ে কিন্তু আমরা সেটা পেয়েছি, সেটা এই একটা আমরা ইসে এসেছিলাম। আপনারা মনে করছেন যে এটা জুলাইতে পেলেই ভালো হতো? জুলাই, হ্যাঁ, এটা কিন্তু 18 জুলাই যদি আমরা পেতাম হয়তো আমাদের এই মানে আমার এটা অগাস্টের যাওয়া হতো না আর কি। আমরা যেটা মনে করছি অগাস্টের 5 তারিখ লাগতো না, সেটা আরো আগে হওয়ার সম্ভাবনা বা সুযোগ ছিল। এই সময় রাজনৈতিক দলগুলো একটা হালুয়া রুটির ভাগে ছিল সরকারের সাথে। না, আমি সেটা স্পষ্ট না, তবে আমাদের কাছে
আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই শর্টলি। বাট আমরা যদি আমাদের কাছে মনে হচ্ছিল যদি আমরা 18 জুলাই বা 17 জুলাই সেই গ্রিন সিগন্যাল সকল পর্ষদ থেকে পেতাম তাহলে আসলে আমাদের এই ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হতো। তারপর আমরা যেটা সবসময় আন্দোলনের চেষ্টা করছি সেটা হচ্ছে জনগণের ভাষাকে বোঝার চেষ্টা করছি, মাঠের অবস্থা আমরা বোঝার চেষ্টা করছি, সেই হিসেবে মানুষের ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করে আমাদের কর্মসূচির মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করছি। আপনারা কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছেন আশা করি, যে এই 3 আগস্ট যখন আমাদের 3রা আগস্ট যখন আমাদের এক দফা ঘোষণা হয় তখন কিন্তু প্রথমে আমাদের যে শহীদ মিনারে আমি সঞ্চালনা করছিলাম, নাহিদ ভাই এক দফার ঘোষণা দেয়। তখন শহীদ মিনারে নাহিদ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন মানুষজন ওনার ওই বক্তব্যের মাঝামাঝি সময়ে যে এক আঙ্গুল তুলে ফেলছিল পুরো শহীদ মিনারে, মানে প্রেসারটা কিন্তু মাঠ থেকেই ছিল। তো আমার আমরা সেই সময় রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গিয়ে আসন ভাগাভাগি করছিল। না এটা 3রা আগস্ট আমি আপনাকে বসেছি না আমি আসন ভাগাভাগির কথা বলিনি ভাই। আমি যেটা বলেছি যে নাহিদ ভাই তার স্ট্যাটাস উল্লেখ করেছে আপনার 5ই আগস্টে যখন আমরা রাস্তায়, তখন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা অংশ হচ্ছে যে আপনার ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল এবং ছাত্রদেরকে সেখানে কিন্তু রাজনৈতিক দলের অংশটা কোথায়? আমি নাহিদ ইসলামের স্ট্যাটাস থেকে বরং পড়ি। ছাত্র জনতা যখন রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। এটা কারা, মানে কোন রাজনৈতিক গ্রুপ? এখানে আপনার ক্যান্টনমেন্টের এখানে তো আমার তো বাহিনী মনে আসছে না, তবে বিএনপি প্রতিনিধি ছিল, তারপর হচ্ছে যে আরো বেশ কয়েকটি দলের প্রতিনিধি ছিল, যেখানে ছাত্রদেরকে 3জন বা 4জন সমন্বয়কের নাম তখন আমরা স্কুল দেখছিলাম, কিন্তু তারা আসলে ছাত্র সমন্বয়ক ছিলেন না, বা আমাদের যারা নেতৃস্থানীয় ছিল কাদের সাথে আসলে তখন ওই যোগাযোগটা হয়নি। তো এই বিষয়টি আসলে আমাদেরকে তো এই সময় মর্মাহত করেছি। জামাত শিবিরের অবস্থান কিরকম ছিল সে সময়? এখানে আন্দোলনের সময় আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো হচ্ছে রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো, তারা আমরা মনে করছি যে ভ্যানগার্ডের মতো এই আন্দোলনে ভূমিকা পালন করেছে এবং আপনারা যারা আমাদেরকে সামনে দেখেছেন তারা আমরা নিউক্লিয়াসের মতো আন্দোলনে কাজ করার চেষ্টা করেছি। তো এখানে 24 তারিখের গ্রিন সিগন্যালের কথাটা যেটা বলতেছেন, 24 জুলাই গ্রিন সিগন্যালের যেটা কথা বলতেছেন, যেটা বিএনপি থেকে আসে নাই, সেটা কি জামাত থেকে আসছিল? গ্রিন সিগন্যাল কি জামাত? না, এখানে আন্দোলনের মধ্যে হচ্ছে বিভিন্ন বলা চলে যে বিভিন্ন পর্যায় ছিল। হ্যাঁ, এক এক পর্যায়ে আমরা আসলে এক এক ধরনের সহযোগিতা পেয়েছি। তো এখানে আমি যেটা উল্লেখ করেছি সেটা 24 জুলাই, সেটা একটা কনভারসেশন আমি আপনাকে করার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। তবে এটা খুবই এরকম উল্লেখযোগ্য না যে আমি একই সময়ে আরেকটা রাজনৈতিক স্টেকের সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল কিনা। জি, ধন্যবাদ। না, আমি এটা ঠিক আসলে বুঝতে পারতেছি না, আপনার কাছে আমি আবার আসবো। আরেকটা জিনিস একটু যদি আপনি বলেন, এই কথা আপনিও আপনার বলার মধ্যে বলেছেন এবং নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাসে আমি দেখতে পাচ্ছি 3 আগস্ট থেকে আমরা বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। এই প্রস্তাব আপনাদেরকে কে দিতেছিল, সেনা শাসন বা জরুরি অবস্থা? আমরা যখন হ্যাঁ সেটাই বলছিলাম, আমরা যখন ডিবি হেফাজত থেকে ছাড়া পাই, আমরা যেটা চেষ্টা করি যে আসলে মানুষজন এই মাঝখানে তো আমরা আসলে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিলাম। তো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকার ফলত আমরা যেটা করেছি, আমাদের যারা আরো আন্দোলনকারী ছিলেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং ওই সময় রাজনৈতিক যে পরিক্রমা যেটা চলছিল সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম। তো এখানে আমাদের একটা সংশয় ছিল মনে, যদি এখানে আমরা তো আসলে তখন যে আর্মির অবস্থান সেটা আমাদের 3রা আগস্ট ক্লিয়ার ছিল। তো এটা আমাদের কাছে একটা সংশয় ছিল আসলে এখানে 111 হওয়ার পসিবিলিটি। জনাব মজুমদার, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, কারণ আপনারা ইয়াং জেনারেশন, আমি আপনাদেরকে খুবই ভালোবাসি এবং আমি মনে করি যে 5 আগস্ট যে শেখ হাসিনার পালাতে হয়েছে, আপনারা রক্তের বিনিময়ে রক্ত সমুদ্রে দাঁড়িয়ে, এবং আরো অনেক সাংঘাতিক কিছু হতে পারতো। আমরা আজকে বাকের মজুমদারের সাথে কথা বলতেছি কামাল ভাই, বাকের মজুমদারও এখানে মারা যেতে পারতো, কারণ ও সবসময় রাস্তায় ছিল। এই শ্রদ্ধা, এই ভালোবাসা আমার সবসময় থাকবে, শুধু আপনি না, আপনাদের সাথে আরো যারা ছিলেন, নাহিদ বলেন, মাহফুজ বলেন, আসিফ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, সবাই। কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা যে কথাগুলি বলতেছেন সেগুলি আমরা বুঝতে পারতেছি না কেন। যেমন আপনি বলতেছেন যে 3 আগস্ট থেকে আমাদের কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা আমরা মেনে নিব না, 3 আগস্ট থেকে আমরা বলে আসছি। আমার কথাটা হচ্ছে যে 3 আগস্টে আপনাদেরকে কেউ, এটা ইতিহাসের জন্য যারা জরুরি, যে সেনা শাসন বা এইটার কোনো প্রস্তাব আপনাদের কাছে আসছিল? আপনারা এটা কেন বলতেছেন? এখানে আমরা আশঙ্কা করছিলাম, যেহেতু আমরা আন্দোলনে ফেস আকারে ছিলাম, আমাদের সাথে বিভিন্ন অংশীজন কিন্তু যোগাযোগ করছিলেন, বিশেষ করে
আমরা যখন এক দফা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম তখন আসলে হোয়াট উইল বি নেক্সট কোশ্চেনটা কিন্তু আমাদের সামনে ছিল। তো এখানে জনগণের মধ্যে যে আমরা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা দেখেছি এবং মানুষ কিন্তু গুলি করলো, সে একজন ওই পুলিশের ভিডিওটাই আসলে সত্যি ছিল, একটা ভাইরাল ভিডিও হয়েছিল। তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছিল যে এখানে মানে শেখ হাসিনার মানে এই পতন ছাড়া এখানে আমরা আসলে আমরা নিজেদের শপথ করেছি আমরা ফিরে যাব না, বা যেই পরের লাইনটা পড়ি। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলো, আমরা যেতে অস্বীকার করি। 3 আগস্টের কথা বলা হচ্ছে, বারবার ক্যান্টনমেন্টে কে যেতে বলতেছিল আপনাদের? এটা কোথায় আপনি পড়েছেন? আমি নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাস পড়তেছি। আমাদের এটা 3 আগস্টের ভাই বলছেন যে আমরা 3 আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু আলোচনা এবং বার্গেনিং এর মাধ্যমে না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে আমি ক্লিয়ার করি। জি, এখানে দুইটা সেন্টেন্স আলাদা। 3 আগস্টের থেকে বলে আসছে সেটা যেমন এটা একটা আলাদা সেন্টেন্স, আর পরেরটা যেটা বলছে সেটা মূলত 5 আগস্ট পরবর্তী সময়ে। আমি তো পুরো পরিক্রমার সাথে কানেক্টেড ছিলাম, সেজন্য 5 আগস্ট থেকে আপনারা ক্যান্টনমেন্টে যাইতে চান নাই? 5 আগস্ট আপনারা ক্যান্টনমেন্টে যাইতে চান? এখানে আমাদের 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদেরকে ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। তো এখানে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ক্যান্টনমেন্টে যাব না। আমরা হচ্ছে যে সেটাই বলতে চাচ্ছি যে 5 আগস্টে আপনাদেরকে ক্যান্টনমেন্টে যেতে বলা হয়েছে, তখন আপনারা বলছেন যে আপনারা ক্যান্টনমেন্টে যাবেন না, তাই তো? জি 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 জি। তারপরে আপনারা পরে 5 আগস্ট পরবর্তী সময়ে আমি আপনাকে এক্স্যাক্টলি না, আমরা ক্যান্টনমেন্টে যাইনি, ক্যান্টনমেন্টে আমরা যাইনি, ক্যান্টনমেন্টে বঙ্গভবনে যাওয়া হয়েছিল। ভাই পড়ার লাইনে খুবই স্পষ্ট করেছেন, শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে। ওকে, ক্যান্টনমেন্টে যাইতে বলা হয়েছিল কি 5 আগস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার পরে? সেটাই বুঝতে চাইতেছিলাম, পালায় যাওয়ার আগে নাকি? সেটাই পালায় যাওয়ার পরে। ওকে, জনাব বাকির মজুমদার, আসছি আবার আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, এই কথা ঠিক যে আপনি বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম, লেজিটিমেসি, তারপরে তাদের স্পিরিট সম্পর্কে, কিন্তু আমি এই কথাটা বলতে চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে। তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম, যেহেতু তারা শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই, শেখ হাসিনার ইয়াতে খপ্পরে গিয়া পড়েন নাই, বা ভালোবাসায় গিয়া পড়েন নাই, বা সেই জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা এই স্পিরিটের মধ্যে ছিলেন। আপনি একটু কন্টিনিউ করেন, আমি পরের প্রশ্নটা একটু করতেছি আপনাকে। এটা না, আপনার এই লজিকটা এখানে আমি মনে করি গ্রহণযোগ্য নয়। এই কারণে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলে নেয় এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি। শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যা এই দেশে বেশি ছিল। তো আমি বলেছি যারা তেল মারে নাই, যারা তার সঙ্গে ছবি তুলে নাই, তাদের মধ্যে যোগ্যতম এক একটা কাজের জন্য এক একজন লোক যোগ্য হয়, সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই। সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। এই বাকের মজুমদার, আপনি বললেন যে ও রাজপথে ছিল, ঠিক আছে ছিল, ও রাজপথে থাকাকালীন যাই যে ওকে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো, কারণ যদি তুমি এই আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাইতে পারো তাহলে আমরা নূরজাহান বেগমকে দায়িত্ব দেবো দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য। ও কি বলতো আপনাকে? ভাবেন তো একটা কথা, ও কি বলতো? ভাই নূরজাহান বেগম জিনিসটাকে উনি কে? উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন? উনি কিভাবে একটা এরকম গণ অভ্যুত্থানের পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন? সেই কাজটাই কিন্তু করা হয়েছে। নূরজাহান বেগমকে গৃহবধূ একজন মানুষকে ঘরের থেকে ডেকে এনে ওনাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করে। কিন্তু কামাল ভাই, এইটা তো লিডারের চয়েস। আমরা কিন্তু দেখেছি যে কোচ অনেক সময় সবচেয়ে ভালো খেলে আসা লোকটাকেও খেলায় না। আপনি তো আমার পয়েন্টে বলে দিচ্ছেন ভাই, আমি তো ওই কথাটাই বলছি, লিডারের চয়েস। জি, এন্ড দ্যাট ওয়াজ দ্য ট্র্যাজেডি। আমাদের লিডারের একটা ব্যাড চয়েস, আমাদের লিডার এমন একটা চয়েস, ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে এরা পারবে না, চয়েসটা ভালো হয়নি। উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না। আমি এই কথাটাই বলছি, বারবার বলি যে আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি, একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণঅভ্যুত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা, তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে। অথচ আমরা একটা তারা হবে শার্প, তারা হবে তাৎক্ষণিক। আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি লেথার্জিক গভর্নমেন্ট, আমি এই কথাটাই বলেছি, এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট। আপনি দেখেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন, দেখেছেন
আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেবের, বলা হয়ে থাকে এ যাবৎকালে এটা হলো বেস্ট ইন্টারভিউ। আমিও তাই বলি, কিন্তু ভাবেন তো যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে, ওনার যোগ্যতা নিয়ে নুরুল কবির প্রশ্ন করলেন, উনি কি বললেন? উনি বললেন যে আমি তো এই জগতের লোক না, আমাকে জোর করেছে নিয়ে এসেছি, আমি কিছু জানি না, আমি বোঝার চেষ্টা করতেছি, দেখতেছি কি হয়, দেখি কতটুকু করা যায়। তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না, ওনাদেরকে আমি কি বলবো, আমি নিজেও তো পারি না, তো ওনাদেরকে আমি কিভাবে বলবো? আপনার এই কথাগুলো শুনতে মনে হয় যে না, কি বিনয়ী লোক, কি সুন্দর লোক, নিজের কথা স্বীকার করলেন। আপনি আমাকে বলেন ভাই, এটা কি ট্রায়াল এন্ড এরর ভিত্তিতে কাজ করার জায়গা? না কামাল ভাই, আমি একটু ডক্টর কামাল ভাই, আমি একটু আপনার কাছ থেকে শেখার জন্যই একটু আপনার এই জায়গাটা থেকে বলি যে ডক্টর ইউনূস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তাড়াহুড়া ছিল, তিনি সব লোককে চেনেন না, তাকে এই লোককে নিতে হয়েছিল। কিন্তু আপনি তো আরেকটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই, উনাকে কিরকম জায়গায়, কিরকম একটা বাইনারির মধ্যে হাঁটতে হয়েছে। তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না, তিনি বিএনপির লোক নিতে পারবেন না, তিনি এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না, তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না, তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে। এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে, কিছু লোক খারাপ থাকতে পারে, কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলবো? আপনি দেখেন এতগুলি কনস্ট্যান্ট যদি কামাল ভাই আপনাকেও দেই, এতগুলি কনস্ট্যান্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে একটু। আমি বলি আপনাকে, শুনুন, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। ইন্টেনশন অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খড়ের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন, জ্বলবে না আগুনটা ভাই? জ্বলবে। ইন্টেনশনে কিন্তু আগুন নিভাবে না, রাইট? ইন্টেনশনে কিন্তু তাপ কমাবে না, রাইট? সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে। আপনি শুনেন, সারল্য, ভদ্রতা, নম্রতা, এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয়। আপনি একটা যুদ্ধে নেমেছেন, ইটস এন ওয়ার, আপনি সেই যুদ্ধে আপনি পারছেন না রে ভাই। আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল এন্ড এরর বেসিসে। শুনেন, আপনার সামনে দিকে তার ছিল, খোলা তার, একজন আপনাকে বললো ভাই তারটার মধ্যে কি ইলেকট্রিসিটি আছে? আপনি বলেন যে ঠিক আছে, হাত দিয়ে দেখি তো ইলেকট্রিসিটি আছে কিনা। আপনি কি হাত দিয়ে দেখবেন? আপনি যদি হাত দিয়ে দেখেন, যদি থাকে তাহলে এটা ধরবো না, তো ধরলে তো আপনি মরেই যাবেন না ভাই। কিন্তু আপনি তো পুরো জাতিকে সঙ্গে নিয়ে হাত দিচ্ছেন। না, এটা কিন্তু ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয় না। আমি আপনাকে বলি, শুনেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন? আপনি জীবনে অনেকদিন সাংবাদিকতা, আপনি বলেন তো, অর্থ বছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন, কার সঙ্গে আলাপ করে করছেন? ওকে, আপনি কার সঙ্গে আলাপ করে করেছেন? আমি একটু আগের থেকে আসি কারণ ভাই, সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ, কিন্তু আমি তো দেখতেছি সেইটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে। আমাদের শান্তিরক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায়, তারা যুদ্ধ করতে চায় না, তারা শান্তিটা বজায় রাখতে যায়। তাদেরকে তো একটা নিরপেক্ষ জায়গা, ডক্টর ইউনূস যুদ্ধ করতে আসেন না। আচ্ছা, খুব ভালো, আপনি চমৎকার উদাহরণ দিচ্ছেন। আমি এই চমৎকার উদাহরণ দিচ্ছি, একটা মন্দ উদাহরণ দিই আপনাকে। যে শান্তিরক্ষা মিশনের সমস্ত মসজিদের ইমাম এবং পাদ্রীদের না পাঠায় সেনাবাহিনীকে পাঠায় কেন ভাই? কারণ যদি যুদ্ধ লাগে যুদ্ধ করবে, শান্তিরক্ষা যুদ্ধ লাগলে যুদ্ধ করবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। জি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। যুদ্ধ তো লেগে আছে সারা দেশে। মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা, বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা, যুদ্ধ লেগে আছে না। কিন্তু কামাল ভাই, আপনি এর আগেরটা না বললে কেমনে হবে? 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন, তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া, পুরা 2024-এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন, নানা ধরনের বিষয়াদি, জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা, এগুলি আপনি দ্রব্যমূল্যের জন্য একটুক সাফার আমরা করব না, একটুক আমরা দিব না? মানে আমি এর আগে যে দেশটাতে থাকতাম জার্মানিতে, তারা তো 15 বছর ডাস্টবিনে খাবার খায় দেশটারে ঠিক করলো। ওকে, তাহলে আপনি প্রত্যেকটা বাজারের আশেপাশে 20-30 টাকা ডাস্টবিন রাখেন। না না, বাজার করতে পারছো না, এখান থেকে নিয়ে যাও। কিন্তু কিছু স্যাক্রিফাইস আমরা করব না, কিছু স্যাক্রিফাইস আমরা করব না। কিছু কতটুকু? কিছুটা কার জন্য? কার জন্য কিছু? যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে 8 টাকা বাড়ায় দেয়, তার কিছু? নাকি যে লোক 1 লিটার তেল কিনতে যে 3 বার পকেটে টাকা গুনে, তার জন্য কিছু? আপনি কার কথা বলতেছেন রে ভাই? সাধারণ মানুষ, এই দেশের মানুষের, আপনার একজন উপদেষ্টা যে আলী ইমাম মজুমদার, সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না। ওই লোক কষ্টের কি বুঝে?
আপনি আমাকে বলেন ওই লোক সাধারণ মানুষের কষ্ট কি বুঝে? বেতন বাড়বে না, চাকরিচ্যুত হবেন আপনি, জিনিসপত্রের দাম বাড়বে, কিন্তু আপনার কষ্ট হবে না। এটা কি ভাই জুয়ে আছেন, ম্যাজিক নাকি? এটা কি ম্যাজিক? ওকে, আমি কামাল ভাই, আমি কামাল ভাই আপনার রক্ত বেরোবে না। কামাল ভাই আমি আপনার বক্তব্যের সাথে দ্বিমত এই পর্যায়ে করছি না, কিন্তু প্রশ্নটা করে রাখি। হ্যাঁ, দাদা প্রশ্নটা আমি করে রাখি, কারণ ভাই আপনার চোখে আমি বরং বাকের ফ্যান, আমি বরং আরেকটা প্রশ্ন করি। জি জি, আমি বাকের একটা কথায় আমার একটা মনে হলো এই প্রশ্নটা আমার করা দরকার। জি জি প্লিজ। খালি নাহিদের এই যে নাহিদ ইসলাম যে আপনার যে স্ট্যাটাসটা দিয়েছেন, এই স্ট্যাটাসটা আপনি তো ওনাকে পড়ে শুনাইলেন। আমি যদি এই প্রশ্নটা করি, আপনি আমার হয়ে বাকেরকেও প্রশ্নটা করতে পারেন, বাকি নিজেও জবাব দিতে পারে। আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি 111 কে ইনভাইট করতেছে, আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ 111 কে ইনভাইট করতেছে, ওকে, আমি যদি এই কথাটা বলি, ওকে ওকে, এই কথা, কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানিয়ে ফেলেছে। একজন উপদেষ্টার পদে থেকে উনি এটা করতে পারেন? এটা কোনো সেন্সিবল কাজটি করেছেন না। ওকে, আমরা কামাল ভাইয়ের প্রশ্নটার জন্য জনাব বাকের মজুমদারকে, এটা যদি বাকের মজুমদার কিছু বলেন, আমরা এটা একটু আহ্বান জানাই। এখানে জনাব মাসুদ কামাল ভাই যে খুব সহজে নাহিদ ভাইকে একটা প্রশ্ন করে দিলেন, একটা এখানে কোশ্চেন রেখে গেলেন যে 111 এর সরকারের ইঙ্গিত কি নাহিদ ভাই নিজে দিচ্ছে কিনা বা নিজে ইনভাইট করছে কিনা। তো এখানে আমি পাল্টা জানতে চাই, বা আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখানে নাহিদ ভাই কিন্তু খুব স্পষ্টভাবে তার ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছে, আসলে কোন অর্থে আসলে বিএনপি 111 কে ইনভাইট করছে, কিন্তু নাহিদ ভাই খুব তার ব্যাখ্যা করে দিয়েছেন কোন অর্থে কি হচ্ছে, সে উনি কিন্তু ব্যাকগ্রাউন্ড এনেছে, পরবর্তী ঘটনাক্রম বলেছে। তো আমি মাসুদ কামাল ভাইয়ের কাছে প্রশ্ন করেছি, উনি আসলে কোন প্রেক্ষাপট বা কোন ব্যাকগ্রাউন্ড দেখে আসলে নাহিদ ভাইকে এমন প্রশ্ন করতে চাচ্ছেন। ওকে ওকে ওকে, কামাল ভাই নিশ্চয়ই বলবেন। আমি একটু বোঝার জন্য, জনাব মজুমদার, আসলে আপনাদেরকে প্রশ্ন করা, আপনারা এত বেশি জনপ্রিয়, আপনাদেরকে প্রশ্ন করা এখন একটা, কারণ আমার ফ্লাডেড হয়ে যাচ্ছে যে আমি আপনাকে আসলে ঠিকমতো প্রশ্ন করছি কি করছি না সেটা নিয়ে। আমি শুধু বোঝার জন্য বলতেছি। আমি আবার পড়ি জনাব নাহিদ ইসলামকে। জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার, সেটা আপনারা কাকে মিন করেছেন? মানে কারা সরকারে আসে নাই? মানে এটা জাতীয় সরকারটা কে? মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই। তো বিএনপি রাজি হয় নাই, তার জন্যই কি আর কোনো রাজনৈতিক দলকে ইনভাইট করা হয় নাই, নাকি বিএনপি রাজি হয় নাই বলেই অন্য কোনো সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই? এখানে না, শুরুতে হচ্ছে 5ই আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি, তখন আমরা আসলে জাতীয় সরকারের আহ্বান করি। তো সেক্ষেত্রে ভাই যেটা বলেছেন সেটাই, জাতীয় সরকার বিএনপি জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে সেই বিবেচনায় বিএনপি আসলে জাতীয় সরকারের সেই সময় আসতে চায়নি। তো বিএনপি যেহেতু এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন হিসেবে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিরোধী দল হিসেবে তো তখন সবচেয়ে বড় বিরোধী দল ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে। তো সবকিছু মিলে আমরা তো অবশ্যই বিএনপি এখানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা বিএনপিকে মনে করি। তো এই সিদ্ধান্তের কারণে, বিএনপির সিদ্ধান্তের কারণে আসলে আমরা এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় যেতে পারিনি। আমার কাছে মনে হয় যে আর আপনি যেটা বলেছেন যে অন্যদের এখানে বিএনপি যদি না আসে, আসলে এই জাতীয় সরকারের লেজিটিমেসি নিয়ে আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে সবাইকে মিলে যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বলছি, সেটা যখন বিএনপি এখানে জাতীয় সরকার রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আসলে আমাদেরকে স্ট্র্যাটেজিক পরবর্তী সিদ্ধান্ত নিতে হয়েছে। আর আরেকটি বিষয় যেটি এখানে ভাই উল্লেখ করেছেন, যে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। মানে এটা দ্বারা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই উইলিং আমাদের থেকে প্রপোজাল, যে আসলে আমরা নিজে থেকে যে গভর্নমেন্টে যাওয়ার যে অভিপ্রায় বা আমরা গভর্নমেন্টে যেতে চেয়েছি, বিষয়টা এরকম না। মূলত বিষয়টা ছিল মাঠ থেকে, যেমন আমরা এই মাঠের কর্মসূচিগুলো সবসময় মাঠ থেকে চাপ ছিল, আমরা কর্মসূচিগুলো জনগণের ভাষাগুলা ট্রান্সলেট করার চেষ্টা করেছি, রূপান্তর করার চেষ্টা করেছি। ঠিক একইভাবে 5ই আগস্ট আমাদের উপর এরকম একটা চাপ ছিল যে যাতে গভর্নমেন্টে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে। তো সবকিছু এই চাপ কি এখনো আছে জনাব মজুমদার? এই চাপ কি এখনো আছে?
মানে এখন আছে বলতে আপনি কোন অর্থে মানে এখনো সরকারে থেকে যাওয়ার চাপ আছে? জনাব নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা যাতে সরকারেই থাকেন, মাহফুজ সাহেব যাতে সরকারেই থাকেন, এই চাপ কি এখনো আছে কিনা? সরকারেই থাকেন বলতে বিষয়টা আসলে ক্লিয়ার না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু ওনারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, এই চাপটা আছে কিনা এখনো? অবশ্যই দায়িত্ব যেই সব মূলত আমাদের যে মূল দায়িত্বটা কি, আমি মনে করছি আমাদের এক দফার যে দুটি অঙ্গীকার করা হয়, একটি হচ্ছে ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং দ্বিতীয়টি ছিল আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমি খুবই সরকারি যদি বলি, হ্যাঁ, তো এই দুইটি বাস্তবায়নের প্রেক্ষিতে কিন্তু এই ছাত্রদের এক দফা ঘোষণা এবং পরবর্তী তাদের কার্যক্রম, এখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে যেহেতু 3 জন ছাত্র উপদেষ্টা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে গভর্নমেন্টে থেকে তারা মূলত এই গণ অভ্যুত্থানে বা এই আমাদের যে এক দফা ছিল, এই এক দফা বা আমাদের যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানের তারা এই দুটি অঙ্গীকার আসলে বাস্তবায়ন করবেন, মানে সর্বশেষ করলে আমরা মনে করছি। জনাব মজুমদার, আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনারা তো আসলে জাতীয় সরকার হইলে সব রাজনৈতিক দল এবং মতাদর্শের লোক আসলে ছাত্ররা সরকারে থাকতে চান নাই, যদি আমরা নাহিদ ইসলামের না না বিষয়টা এরকম নাহিদ ভাই, আমার কাছে আমি যদি আবারও পড়ে শুনাই, জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না, শব্দটা কিন্তু খুবই যে সেন্টেন্স, এখানে অনেক কিছু একসাথে আপনি কিন্তু মিন করতে পারবেন। যে প্রয়োজন হতো না, ইট ডাজন্ট মিন যে থাকতে পারতো না, মানে এটা প্রয়োজন হলে থাকতো, যদি মনে করতেছে ওই সময় হয়তো প্রয়োজন হতো না, মানে তার মানে হচ্ছে প্রয়োজন হলেও হইতে পারতো, তাই তো? হতেও পারতো, হতে হইলেও। এখনকার অবস্থাটা কি? এখন কি হয়তো প্রয়োজন আছে? অবশ্যই আমরা মনে করছি এই গভর্নমেন্টে তো অবশ্যই এখানে লেজিটিমেসি আমরা মনে করছি যে একটা বড় লেজিটিমেসি দিচ্ছে হচ্ছে যে আমাদের ছাত্র উপদেষ্টারা, তো সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি দিতেছে ছাত্র উপদেষ্টারা। না না, আমি বলছি একটা আমি মনে হয় ওয়ার্ডিং এ ভুল করতে পারি, বাট আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই গভর্নমেন্টের অন্যতম লেজিটিমেসি হচ্ছে আমরা মনে করছি আমাদের ছাত্র উপদেষ্টারা, যেহেতু ছাত্ররাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তাদের প্রতিনিধিত্ব ছাত্ররাই চেয়েছে, এবং সেই প্রতিনিধি হিসেবে। জনাব মজুমদার, আমি একটু যদি ধীরে বলেন, আমি আপনার এই বক্তব্যটা একটু লিখে নিতে চাই, যে আপনি একটু বলেন তো যে বর্তমান সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে আমাদের ছাত্র উপদেষ্টারা। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। আমি একটু জনাব মাসুদ কামাল ভাই আপনার কাছে আসি। জনাব মাসুদ কামাল ভাই, অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায়, আপনি বলেও আসতেছেন, কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা। সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে মুজিববাদ, জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই। মুজিববাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলীগকে মুজিববাদী ছাত্রলীগ আমরা বলতাম, যারা আমরা ছাত্রলীগ করতাম না তারা। একটু বাইদা ভাই বলে রাখি, আমি অবশ্য ছাত্রদলও করতাম না, এই বাইদারিতে আমাকে ফালানোর দরকার নাই। তো মুজিববাদী এই মুজিববাদ এবং এই জিয়াবাদ, এই ব্যাপারটা কি আসলে, মানে এই বাদগুলি কোত্থেকে আসতেছে আপনি এটা খেয়াল? আচ্ছা, আমি আপনাকে বলেন, একটা এই ছাত্র যারাগুলি বলেন না, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ, যে শেখ হাসিনা সরকার তো গত 17 বছর মোটামুটি টানা ছিল, এই সময় তারা কখনো শেখ হাসিনার মুখে মুজিববাদ শব্দটাকে শুনেছে কিনা, এটা আমি একটা জানতে চাই। আমি মনে করতে পারি না। জিয়া রহমানের সরকার, জিয়া রহমানের দল অনেক দিন ধরে রাজনীতি করেন, এই জিয়া রহমানের কোন একজন কর্মীর মুখে, নেতাবাদ দেন, কোন একজন কর্মীর মুখে এত বছরে কেউ কখনো জিয়াবাদ শব্দটা শুনেছে না? জিয়াবাদটা তো নগদ মনে পড়তেছে না, কিন্তু আপনি এটা ঠিক কইছেন। মুজিববাদ শব্দটা না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল মুজিবীয় বর্ষ, জায়গার জোনের নাম দিয়ে দিছিল, সবকিছু তো। ওগুলিকে প্রশংসা করছি না, আমি বলছি জানেন, এগুলো বলার জন্য আমাদের এই পাটোয়ারি সাহেব এখন আমাদের জ্ঞান দিচ্ছেন। আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছেন মুজিববাদ, জিয়াবাদ হবে না, অন্য বাদ। কি বাদ হবে ভাই? আপনার বাদটা কি? পাটোয়ারি বাদ? বাদটা কি রে ভাই? বুঝান না আপনি আমাকে জিনিসটা। বাদের কথাটা আসে করে, বাদ তো বাদ, সব বাদই বাদ না। উনি যেটা বুঝাতে চেয়েছেন কামাল ভাই, আমি যেটা বুঝছি, জনাব পাটোয়ারি যেটা বুঝাতে চেয়েছে, আপনি যে এখন উনাদেরকে সমালোচনা কইরা আপনার সমালোচনার ফসল বিএনপির ঘরে উঠতেছে, সেইটাতে আমরা এটা পছন্দ করতেছি না। আপনি বিএনপিরও সমালোচনা করেন। ওনার ঘরে উঠলে উনি পছন্দ করতেন, আমার ওকে ফাইন। কার ঘরে উঠবে আমি জানি না, উনি কি চান যে আমি সমালোচনা করে ওনার ঘরে আমার ফসল উঠাই দেই? হ্যাঁ, ওনার তো আমার আজগুবি লোক মনে হয়। কারণ আপনি কোথা থেকে মুজিববাদ নিয়ে আসলেন, কোথা থেকে জিয়াবাদ নিয়ে আসলেন? যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারেন তার ঘরে উঠা উচিত। উনি কোথায় আসে এত যে কথা বলেন ভাই, এগুলো আমি এগুলো বলতে চাই না। সিম্পল, মানে বিষয়গুলো হলো জানেন, এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা, আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমি আগে বহুদিন ধরে একই কথা বলতেছি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। শেখ হাসিনা এই 17টা বছর ধরে এই এক আকাম করে গেছেন, জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন,
চেতনার নামে, মুক্তিযুদ্ধের নামে, ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করেছেন। জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানে চর ছিলেন। রাইট। আপনারা জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছেন, জামাতে ইসলামকে উনি দরজা পর্যন্ত, অফিস পর্যন্ত খুলতে দেন নাই। এগুলো তো করেছেন, কেন করেছেন? জাতিটাকে ভাগ করতে চেয়েছেন, ভাবছেন যে ডিভাইড এন্ড রুল, আমি অর্ধেককে ভাগ করে রাখবো, কিছু লোককে দৌড়ের উপর রাখবো, আর বাকিরা আমরা রুল করব। এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, জাতিকে ডিভাইড করা। মুজিববাদী একদল লোক, একদল জিয়াবাদী লোক, আরেকদল পাটোয়ারিবাদী লোক। ভাই হচ্ছেটা কি দেশে? হচ্ছেটা কি? কিন্তু কামাল ভাই, আপনি চান কি জুলাই আগস্টের মতো একটা রক্তক্ষয়ী এরকম একটা জিনিসের পরে 15 বছর পরে শেখ হাসিনার এরকম জগদ্দল পাথরের মতো চাইপা থাকার পরে একটা দেশ ক্ষমতায় থাকার পরে আমরা ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে, আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে, ওইটার মধ্যেই থাকবে। আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন, গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না, কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না। না, আপনি আমাকে বলেন তো ভাই, নির্বাচন ছাড়া আপনি পরিবর্তনটা কেমনে করবেন? নির্বাচনটা পরিবর্তন করবো এই যে ইউনূস সাহেবের মতো ভালো ভালো উপদেষ্টা, তারপরে যে ছাত্রদের মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থেকে গুণগত মান পরিবর্তন আনবে, তারা সৎ লোক, তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে। পলিটিক্যাল পার্টিদের তো আমরা দেখছি তারা খারাপ। তাহলে আপনি চাচ্ছেন অরাজনীতিকরণ, বিরাজনীতিকরণ? না, রাজনীতি হবে পরে, ওরা যখন রাজনৈতিক দল করবে, ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি। আপনার কথা বটম লাইন দুইটাই, রাজনৈতিক দলগুলো সব খারাপ, রাজনৈতিক দল দরকার নাই, আমরা অরাজনৈতিক দল আনবো, তারা কারো কাছে কোনো জবাবদিহি করবে না, ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে, যখন ইচ্ছা হবে বই দিবে, যখন বলবে যে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব। আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে। কেন ট্রাক ধরা পড়তেছে? এটাকে আগে শুনছি, কেন শুনি নাই? যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজারে এনে বিক্রি করার দরকার পড়ে না। শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন, আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো। যে দেশে শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না, তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ, কেমন লজ্জাহীন মানুষ, তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন? আপনি আমাকে বলেন রে ভাই, এদেরকে আমার যোগ্য বলতে হবে? ভাই আপনি আমাকে শুনেন, উনাদেরকে আমি খুব ভালোবাসি, কোনো সন্দেহ না, আমি খুব ভালোবাসি। আপনার ভালোবাসাটা একটু 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 কঠিন ভালোবাসা। আপনি আমাকে বলেন, আপনি আমি তার চেয়েও ভালোবাসি আমার সন্তানকে, নিজের সন্তানকে। না, আমার পুত্র প্রায়ই বলে যে বাবা গাড়ি চালানো শিখবো আমি, ওর তো গাড়ি চালানোর বয়স হয় নাই, অথবা বুড়া হয়ে গেছে, কিছু একটা হচ্ছে। এখন আমি একটা গাড়ি কিনলাম, বললাম যে যাক আমার ছেলে গাড়ি চালাতে চায়, খুব ভালোবাসি, বাবা তুই চালা। আমরা পরিবার নিয়ে বসলাম, কি লাভ হবে? ওই পোলা মরবে, আমরা পুরো সপরিবার মরবো, গাড়িও নষ্ট হবে। ঘটনা এটাই হবে রে ভাই। অযোগ্য লোকের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে ঘটনা এরকমই হবে। যোগ্যতা এবং অযোগ্যতা একটা বিষয় আছে, কিন্তু ভালো মানুষ দিয়ে যোগ্যতা ওদের নির্ধারিত হতো তাহলে বাংলাদেশের সব মসজিদের ইমাম আইন আপনি বানাই দিতেন। না না কামাল ভাই, আপনি যোগ্য মানুষের কথা বলতেছেন, ভালো মানুষের কথা বলতেছেন, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করতেছে আপনি কিসের সাপেক্ষে তুলনাটা করতেছেন? আমাদের 53 বছর বয়সে সাপেক্ষটা কি? মানে কারে আপনি ভালো মানুষ দেখে এদেরকে আপনি খারাপ মানুষ বলতেছেন, কারে আপনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর দেখে এদেরকে খারাপ অ্যাডমিনিস্ট্রেটর বলতেছেন? আপনি কি জাহিদ মালিকের সাথে তুলনায় বর্তমান স্বাস্থ্য উপদেষ্টারে আপনি খারাপ বলতেছেন? আপনি শুনেন, আপনি যেটা বলছেন সেটা তো এক ধরনের যুক্তি, এবং এটা মনে করেন বাজারে তো যুক্তি আছে, সুযুক্তি আছে, কুযুক্তি আছে, আছে না? এগুলো থাকে, থাকুক, কোনো সমস্যা নেই আমার এটা নিয়ে। বাট আমার কোশ্চেনটা হলো কি, আমার ভালোত্বটা হলো প্রত্যাশার কাছাকাছি কারা আছে। আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই। আমি বাংলাদেশের সঙ্গেও ওই আগে যেরকম সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন ঢুকানোর চেষ্টা হইতো, আমি সেই চেষ্টাও করছি না। আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে, এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না। আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে। আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন? দ্রব্যমূল্য বাড়ে কেন? আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি, দুইটা কারণে বাড়ে, চাঁদাবাজির কারণে বাড়ে আর সিন্ডিকেটের কারণে বাড়ে। আমরা মনে করেছি এই সরকারটা এসে এই চাঁদাবাজি বন্ধ করবে, সিন্ডিকেট। কিন্তু কামাল ভাই আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে, কিন্তু আপনি পুলিশ কাজ করতেছে না, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থার জায়গাটা নাই, সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্যরকম একটা অবস্থা। তাহলে আপনি এগুলি ঠিক করে দেবেন? আপনি আমাকে বলেন, এরা যখন দায়িত্ব নিলেন, পুলিশ বাহিনী যে কাজ করছে না, পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে, এটা ওনারা জানতেন না? জানতেন তো, জানতেন। আচ্ছা, তারপরে ওনারা একজনকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালেন,
সাখাওয়াত সাহেবকে বানাইলেন। সাখাওয়াত সাহেব দেখলাম 2 দিন দৌড়াদৌড়ি করলো, সাখাওয়াত সাহেব 2 দিন পরে বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে আরেকজনকে নিয়ে আসলেন, জেনারেল নিয়ে আসলেন। আগে ছিল ব্রিগেডিয়ার, এবার লেফটেন্যান্ট জেনারেল নিয়ে আসলেন। তো লেফটেন্যান্ট জেনারেল কি দায়িত্ব নিয়ে বুঝেন নাই উনি কি চাকরি করতে আসছেন নাকি দায়িত্ব নিয়ে আসছেন? ওনার দায়িত্বটা কি? পুলিশ বাহিনীকে মনোবল ফিরে আনা। আপনি বলেন মনোবল ফিরে আনার জন্য কি করছেটা কি? পোশাক প্রস্তাব নিয়ে আসছে। পোশাকগুলি দেখছেন পোশাকগুলি কি চেহারা ভাই? এটা কোনো পোশাক হইছে? আর এই পোশাক চেঞ্জ করে মনোবল বাড়াই দিবেন? পোশাক চেঞ্জ করলে মনোবল বাড়ায়? কিছু একটা তো শার্ট পরে আসছে, কিছু পাঞ্জাবি পরে আসছে, না কিছু একটা কিছু একটা তো করতে হবে, চেষ্টাটা তো আছে। কামাল ভাই আমি আবার আসতেছি আপনার কাছে, আপনার বক্তব্যের কিছু একটা তো করতে কিছু একটা তো করতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন পোশাক পরিবর্তন। পোশাক পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কারণ পুলিশের মনোবল ফেরানোর জন্য পোশাক পরিবর্তন ছাড়া আর কিছু দেখে না। তাদেরকে আপনি যোগ্য বলবেন না? আর কিছু দেখে না কামাল ভাই, এটা কিন্তু একটু ঠিক হইলো না। তারা তো আর অন্য অনেক কিছু হয়তো দেখতেছে, আমরা জানি না। তারা তো পুলিশকে তারা তো পুলিশকে মানবিক পুলিশ হইতে বলতেছে, তারা তো পুলিশকে গিয়ে চাঁদাবাজি না করতে বলতেছে, পুলিশকে গিয়ে অকারণে গ্রেফতার না করতে বলতেছে, না করতে চেষ্টা করতেছে। আচ্ছা কামাল ভাই আসতেছে আপনার কাছে। যারা বাকের মজুমদার জিয়াবাদ এবং মুজিববাদ সম্পর্কে যদি একটু বলেন, এবং জিয়াবাদ এবং মুজিববাদের এই যে ধারণা আপনারা দিচ্ছেন, একটি বিভক্তের রাজনীতি আপনারা করতে চাচ্ছেন, এবং বিভক্তের রাজনীতি করে আপনারা কি অর্জন করতে চাইছেন সেটা একটু বলবেন কিনা? কেউ বলে থাকেন আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর মানে পপুলিস্ট একটা জনমত নিয়ে তাদের পেটের মধ্যে ঢুকে গিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার সময়টাই বৃদ্ধি করতে চাইছেন। জনাব বাকের মজুমদার। আমি একটু ভাই মাসুদ কামাল ভাইয়ের একটু কথা বলতে চাই। উনি যেটা বলেছেন সিন্ডিকেট নিয়ে, আসলে সিন্ডিকেট মূল ঊর্ধ্বগতি আমরা যেটা মাঠে থেকে ছাত্ররা অনেক কিছু আমরা অভিজ্ঞতা এখানে দেখেছি, আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে মাঠে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সিন্ডিকেট যেগুলো আওয়ামী লীগের টাইমে সচল ছিল, তারা পরবর্তী সময়ে এখানে নতুন রাজনৈতিক বাস্তবতা মানে নতুন, আমি যদি বলি যে কোথাও এই বড় রাজনৈতিক সংগঠনগুলোর সহযোগিতা নিয়ে তারা সেই সিন্ডিকেট গুলা চালিয়ে যাচ্ছে। তো সবকিছু আপনি কি এই কথা শুনছেন যে সমন্বয়করা সেই সিন্ডিকেটকে অনেকভাবে জিম্মি করতে, সমন্বয়করা এখন বা সমন্বয়কদের নাম ভাঙিয়ে সে চাঁদাবাজি করা হচ্ছে, এইটা কি আপনি শুনছেন? সমন্বয়কদের নাম ভাঙিয়ে চাঁদাবাজির বিষয়টি আমাদের কাছে বিষয়টি এরকম যে এখানে ধরে এখানে যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি প্ল্যাটফর্ম আকার এখানে ওয়ার্ক করছে, এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর লোকজন কিন্তু ইনফিল্ট্রেট অবস্থা আছে এবং তারা কিন্তু এখানে ওয়ার্ক করছে। তো এই ক্ষেত্রে অনেকে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র করে থাকে। তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটা আমার কাছে মনে হয় খুব বেশি আসলে ইলজিক্যাল বা অবান্তর। আমি এটা বলতে চাচ্ছিলাম যে মূলত এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারপর হচ্ছে যে এই দখল, এইসব কিন্তু চলতেছিল। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময় আমরা মনে করছি যে শুধু সরকার না, আমাদেরও কাজ করতে, আমরা যখন মানুষের সাথে কথা বলি এই জিনিসগুলো সবসময় কিন্তু আমাদের ভোগাইছে। আমি যদি আপনাকে জাস্ট আগস্ট মাসে কিছু কথা বলি, আগস্ট মাসে কিছু কথা যদি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে আপনার বিএনপির হচ্ছে 5 আগস্ট থেকে 25 ডিসেম্বর পর্যন্ত যদি দেখেন বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যকার অন্তর কুন্দলে 20 জন নিহত হয়। আমার কাছে পুরা তালিকা ধরে এগুলা তথ্যসূত্র সহ আছে। জি, তো এরকম ভাবে আমি আগস্ট মাসে যদি আপনাকে কিছু চাঁদাবাজির তথ্য আমি দেখাই, আমি হচ্ছে প্রথম আলোর একটি 22 আগস্ট 2024 একটি খবর পড়ছি। আপনার হেডলাইন হচ্ছে পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি। 16 আগস্ট 2024 বিএনপি সাইনবোর্ডে চাঁদা নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ। 24 আগস্ট 2024 পরিবহনে চাঁদাবাজি দখলের কর্তৃত্ব হারিয়েছে আওয়ামী লীগ। প্রথম আলো, তারপরে বিবিসি, এরকম একদম আমাদের নাম করা পত্রিকাগুলো নিউজগুলো হচ্ছে এরকম অন্তত 100টা নিউজ আছে শুধু অগাস্ট মাসে। আমি যেটা বলার চেষ্টা করছি, আমি বিএনপি কে সংগ্রহ আকারে আমি বলছি না, বরং হচ্ছে যে তৃণমূল পর্যায় থেকে শুরু করে এখানে আপনার বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ যখন শুরু যায় নতুন ভাবে এই সিন্ডিকেট গুলো কিন্তু পরিচালনা হচ্ছে এবং সেখানে চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, অসহযোগিতা হচ্ছে। সেজন্য দ্রব্যমূল্য কিন্তু এই জিনিসগুলো, দ্রব্যমূল্য কিন্তু এই বিষয়গুলোর সাথে কানেক্টেড। আপনি একটা বাস আসতেছে, একটা ট্রাক আছে যেটাতে চাঁদা রাখা হয়,
সেক্ষেত্রে সে কিন্তু একটা সেলিং রেট তার কিন্তু জনাব মজুমদার, আমার স্পেসিফিক দুইটা প্রশ্ন আছে, স্পেসিফিক দুইটা প্রশ্ন আছে এই জায়গায়, প্লিজ আপনি একটু অনুমতি দেন। জি আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করেন। আমি শেষ করি। আমার কথা হচ্ছে যে এখানে আপনার যারা রুট লেভেল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর মানুষজন কাজ করছে, এখানে সবাই কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে আসে না, অসৎ উদ্দেশ্য নিয়ে আসে, সৎ উদ্দেশ্য নিয়ে আসে, সব ধরনের মানুষজন আছে। তবে আমরা মনে করি যে একটি সংগঠনের রাজনৈতিক পরিসরে তার উচিত হচ্ছে যে এখানে যে জিনিসটা ভালো কাজে প্রতিযোগিতা করা, কিন্তু আমরা দেখি যে রাজনৈতিক সংগঠনগুলো থেকে সেই পাওয়ার হোল্ড করে মানুষজন কিন্তু এই চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আমাদের সবসময় ছাত্রদের প্রত্যাশা ছিল, বা এই জুলাই অভ্যুত্থানে যারা ছাত্ররা জীবন দিয়েছে তাদের আমরা মনে করছি প্রত্যাশা যে বাংলাদেশে নতুন বাংলাদেশ আসলে চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে এই সিন্ডিকেট এগুলো চলবে না। কিন্তু আমরা দেখছি যে পুরনো বন্দোবস্ত বারবারই ফিরে আসছে এবং আমরা তার তীব্র বিরোধিতা করে যাচ্ছি এবং সমালোচনা করে যাচ্ছি এবং আমরা মাঠেও চেষ্টা করছি এই বিষয়গুলোকে কিভাবে সমাধান করা যায়। আমি জাস্ট আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি হচ্ছে ঢাকা মেডিকেল মোড় হচ্ছে যে চা খাই, আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা জানেন, ঢাকা মেডিকেল মোড়ে আমাদের ইমার্জেন্সি গেটের সামনে আমি চা খাই। এখানে আগে হচ্ছে ছাত্রলীগ চাঁদা তুলতো এবং পুলিশ সেখান থেকে ভাগ নিত, মানে মিলে জিলে ওই সময়কার পুলিশ ছাত্রলীগ চাঁদাবাজি করতো, ভাগ নিত, এবং আওয়ামী লীগের এখানে যুবলীগের নেতারা এটার সাথে জড়িত ছিল। তো এখন 5 আগস্ট পরবর্তী সময় কি হচ্ছে, সেখানে আমি চা খাই, তো সেখানে গিয়ে হচ্ছে যে সবগুলো দোকানদারের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, কেউ যদি আপনার কাছে চাঁদা চাইতে আসে সেটা শুধু আমাদেরকে জানাবেন, আমরা যার যথাযথ প্রতিবাদ করব। তো এখন আমরা যেটা দেখেছি যে আপনার সেখানে কিন্তু এই নতুন করে কেউ কিন্তু এই এলাকাতে আপনার চাঁদাবাজি করতে সাহস পাচ্ছে না, একই সাথে এই এলাকার যে পুলিশ সেও কিন্তু ওইভাবে সাহস করতে পারছে না যে আগের মতো করে চাঁদাবাজি করবে। তা আমরা যেটা ভাইয়ের সাথে আমি যেটা এখানে দুইটা জিনিস একসাথে আমি টানার চেষ্টা করেছি, সেটা হচ্ছে 5 আগস্ট পরবর্তী ভাই প্লিজ ভাই আমি একটু শেষ করি। 5 আগস্টের আগে যেভাবে ছাত্রলীগ পুলিশ মিলিয়ে যে সন্ত্রাস চাঁদাবাজি করতো এটা কিন্তু এখন কমে এসেছে। এখানে পুলিশ ওয়ার্ক করতেছে, ইটস ট্রু, এখানে এখনো ফেসিবাদের দোষ অনেক জায়গায় রয়ে গিয়েছে, বাট এটাও একই সাথে সত্য যে আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে, বা আমাদের এন্ড থেকেও আমরা প্রতিবাদের মাধ্যমে তথ্যের মাধ্যমে আমরা সেই জিনিসটা করে যাচ্ছি। আমি একটু জনাব মাসুদ কামালের কাছে, জনাব মাসুদ কামাল নতুন কোনো প্রশ্ন নেই, আমার মনে হয় যে জনাব বাকের মজুমদার অনেকগুলি প্রশ্নের আপনার জবাব দিয়েছেন, বা যে প্রশ্নগুলি আপনি তুলেছেন সেই প্রশ্নের জবাব দিয়েছেন। আপনি যদি এখন একটু কনক্লুডিং, আমরা একদম শেষ পর্যায়ে কনক্লুডিং 2 মিনিট একটু বলেন, তারপর আমরা এটা আমি 2 মিনিট একটা কথা বলি। সেই জিনিসটা হলো কি, বাকের মজুমদার যে কথাগুলি বললেন, ওনাকে একটা পরামর্শ দিব। যখন মানুষের মনে নানা রকম প্রশ্ন কিন্তু উঠে, সেই প্রশ্নগুলো আপনারা ইয়াং, এখন আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে, এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে, তারা যদি প্রশ্নগুলির জবাব না পায় তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেঁথে যায়। সেই চেহারাটা সুখকর না, আমরা আপনাদের ওই চেহারাটা দেখতে চাই না, আপনাদের সম্পর্কে ওই ধরনের কথা শুনতে চাই না। আমি রিকোয়েস্ট করব, আমি রিকোয়েস্ট করব মাসুদ ভাই শেষ করুন, তারপরে বাকের ভাইও বলেন। হ্যাঁ জি মাসুদ বলেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে রূপায়ণ টাওয়ারে আপনাদের বাসা ভাড়া নিয়ে যেহেতু কথাটা উঠেছে, আমিও তুলেছি বহু জায়গায়, আপনারা প্লিজ দয়া করে জানান আপনারা কত টাকা ভাড়া দেন, 1 নম্বর। 2 নম্বর হলো আপনারা যদি চাঁদা উঠে থাকেন তাদের কাছ থেকে রসিদ নিয়ে চাঁদা নেন কিনা সেই তালিকাটা একটু প্রকাশ করেন। এটা হলো ট্রান্সপারেন্সির জন্য প্রয়োজন। আর যে গাড়ির কথা বলেন, বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয়, উপহার দেয়, যে তুমি আমার গাড়িটা নিয়ে যাও, চিরদিনের জন্য নিয়ে যাও, এগুলো যে বলেন আপনারা না, এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত। একসময় আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের হাতে রোলেক্স টোলেক্স, বিভিন্ন ফিলিপ পাতেক, এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি, যার দাম 30 লাখ 40 লাখ টাকা। ওবায়দুল কাদের সাহেব একটা জবাব দিতেন, বলতেন আমাকে অনেকে গিফট আকারে দেয়, বন্ধুরা গিফট আকারে দিলাম, না করবো কেমন করে? ভাই গিফট কি মানুষ এমনি এমনি দেয়? এমনি দেয়? যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না? বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে, ভাই আমি তো আজকে 2 বছর ধরে চাকরি করি না, আমার তো কেউ ভালোবাসা কিছু দেয় না, ঘটনাটা কি ভাই? ভাই এটা এমনি এমনি দেয়? আচ্ছা, এই আন্দোলনের আগে আপনারা তো অনেকদিন ধরে আন্দোলন করছিলেন, তখনও দিত, ক্ষমতা ধরো আগে দিত। কামাল ভাই আমি ঠিক করছিলাম যে মানে এটা কোনো রকম ইয়া করব না, কিন্তু দর্শকদের মধ্যে কেউ কেউ জানতে চাইছেন আপনি কি একইভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কিভাবে থাকছেন সেটা আপনি জিজ্ঞেস করেন? অবশ্যই আমি এই প্রশ্ন আমি এই 5 আগস্টের আগেও করেছি, 5 আগস্টের পরেও করেছি। আমি বলেছি ওনার ইনকামটা কি, আমি বলেছি, আমি এখনো এই প্রশ্ন করি। যেহেতু আমরাই প্রশ্ন করি, সাংবাদিকদের আমাদের এই প্রশ্ন করাই আমাদের দায়িত্ব। আপনি শেষ করেন। আমি বলেছি যে জয়ের ইনকাম কি, বলুক জাতির কাছে, আমরা জানতে চাই জয়ের কি ইনকাম, তারেক রহমানের কি ইনকাম, আমাদের জানার দায়িত্ব, আমরা এটা কর্তব্য মনে করি। যদি ওনারা না দেন যে একইভাবে বিএনপি কি রসিদ দিয়ে টাকা তোলে কিনা, অবশ্যই বিএনপির অফিসের ভাড়া কোত্থেকে দেয়, কে দেয়, এগুলি আমরা জানতে চাই তো না? অবশ্যই, কেন জানতে চাবো না? অবশ্যই চাই। এবং যদি না দেয় আমরা সন্দেহ করব,
আমরা সন্দেহ করবো আপনারা চাঁদাবাজি করছেন, এবং যারা চাঁদা দেয় তারা কোনো কিছুর বিনিময়ে ছাড়া চাঁদা দেয়, এরকম ঘটনা পৃথিবীর কোথাও নাই। কামাল ভাই, আপনি তো 30 বছর না, আমি তো আমার 30 বছরের কাছাকাছি হয়েছে, আপনার তো 40 বছরের কাছাকাছি হয়েছে। আমরা কি দেখছি বিএনপি কোনো সময় জানাইছে কোন জায়গা থেকে কোন রশিদ কোন পরে? ভাই এই জন্যই তো এই দলগুলোর উপর পরিপূর্ণভাবে আস্থা রাখতে পারি না। ওকে, আচ্ছা ঠিক আছে, রাখতে পারি না। ঠিক আছে। আমার মনে হয় কামাল ভাই আপনাকে ধন্যবাদ। কামাল ভাই, আপনি কি শেষ করছেন? আমরা জনাব বাকের মজুমদারকে আনইন্টারাপ্টেড 2 মিনিট একটু শুনতে চাই একটা। জি বাকের ভাই বলেন। আপনি হচ্ছে আমি বলবো যে মাসুদ কামাল ভাইয়ের জন্য আমার দুঃখ হয়েছে যে ভাই নাকি গিফট পান না। তো আমার আমি আমার ভাইয়ের জন্য দুঃখ হচ্ছে। আমার হচ্ছে যে এই যে মানে এখন তো সরকার পতন হয়েছে, তার আগ আমার পুরা লাইফ টাইমের বেশিরভাগ সময় আমি গিফটে জামা কাপড় পরে কিন্তু আমি চলছি, মানে মানুষজন ভালোবেসে, আমার বন্ধুরা আমাকে গিফট করে, মানে খুব এমন না যে আমাকে খুব দূরের মানুষ এসে দিচ্ছে, আমার বন্ধুরা আমাকে গিফট করে। এবং আমি যখন এখানে আমি জাস্ট বলি আমার ধরুন আমার এমন ফ্রেন্ডস আছে, আমি একটু শেষ করি ভাই, আমি একটু শেষ করি। ধরেন যে আমার এখানে যখন আমি ছাত্র শক্তি রাজনীতি করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার অনেক বন্ধু, অনেক টিচার, অনেক অয়েল রিসোর্সেস ওনারা কিন্তু আমাদেরকে কন্ট্রিবিউট করতেন। তো এখানে মানে ভাই যেভাবে বলছেন যে এটা, আমি পলিটিক্যাল কথাটা বলছি, তো পলিটিক্যালি কিন্তু তারা আমাদেরকে কন্ট্রিবিউটটা করতেন। তো এখানে আমার কাছে মনে হয় যে গুড উইলের ইস্যুস আছে, ট্রাস্ট ইস্যুস আছে এবং অনেস্টি ইস্যুস আছে। যদি এই জিনিসগুলো ক্লিয়ার থাকে তাহলে আসলে মানুষ আস্থা রাখে এবং মানুষের সহযোগিতা করে, এবং বাংলাদেশের মানুষ সেই সহযোগিতার হাত কিন্তু জুলাই অভ্যুত্থানে দেখিয়েছে, স্টিল আমাদের সাথে সেটা দেখাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষের প্রতি আশাবাদী এবং বাংলাদেশের মানুষের প্রতি আমরা আস্থা রাখতে চাই, এবং আগামীর বাংলাদেশে আমরা এই যে আপনি যে গণচাঁদার কথা আমরা বলছি, আমি খুবই ক্লিয়ার করছি, আমাদের এখনো সিস্টেম গুলো কিন্তু ওইভাবে ডেভেলপ হয়নি সবকিছু। আমরা খুব শীঘ্রই আমরা এই সিস্টেম গুলো ডেভেলপে কাজ করছি। খালেদ ভাই যেভাবে প্রশ্ন করছেন আমি খুবই সাধুবাদ জানাই। এগুলা ক্লিয়ার হওয়া উচিত শুধু আমাদের না, প্রত্যেক, আমি মনে করছি যে রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো ক্লিয়ার থাকা উচিত। আমরা যদি ছাত্র আমি বলছি ভাই, আমাকে একটু শেষ করতে দিবেন। আমরা রাজনৈতিক দল হিসেবে আসলে আমরা সকল ধরনের সিস্টেম বিল হলে আমরা এই সবগুলা বিষয় আমাদের বাৎসরিক মান্থলি কিন্তু আমরা এই হিসাবগুলো সামনে আনবো, অন্তত বাৎসরিক হিসাবটা আমাদের সামনে আসবে যে কিভাবে কোন জায়গা থেকে কি কন্ট্রিবিউশন হয়েছে। বাট এখন যেটা হয়েছে, আমাদের যে ছাত্ররা যে কাজ করছি, আমি কিন্তু এখন মাস্টার্সে পড়ছি, আমার এর সাথে একাডেমিয়া, এর সাথে আমার ক্যাম্পাসে কাজ করতে হয়, 10টা প্রবলেম হলে সেটা দেখতে হয়। তো আমরা কিন্তু সেই জিনিসগুলো করছি, আমরা আমাদের এই দায়িত্বটা পালন করে যাচ্ছি। তো এখানে আমাদের এই সিস্টেমটা বিল্ড হয় নাই। এখানে নিউ সেটেলমেন্টে আমাদেরকে যেমন টাইম নিতে হচ্ছে, আমাদের এই জিনিসগুলা একদমই ক্লিয়ার কাট রাখার জন্য আমাদেরকে কিন্তু একটা সিস্টেম বিল্ডিং এর দিকে যেতে হচ্ছে। তো এর জন্য আমাদের সময় লাগবে, আমরা আপনাদের কাছে সময় চাই, এবং বাংলাদেশের মানুষ আমাদের উপর যে আস্থা রেখেছে আমরা সেই আস্থা ধরে রাখতে চাই। তো এটা বলে আমি আসলে শেষ করব, এবং আমি আশাবাদী ছাত্ররা যদি হিসেবে আসে তখন এই বিষয়গুলো আপনার খুবই স্পষ্ট এবং সাংগঠনিক জায়গা থেকে খুবই ক্লিয়ার স্টেটমেন্ট। জনাব মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে মাসুদ কামাল ভাই আপনাকে একটা আহ্বান জানিয়েছিল, আপনি নিশ্চয়ই সমন্বয়কদের সাথে এগুলি নিয়ে আলোচনা করবেন, আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন। আপনারা যত বেশি স্বচ্ছ হবেন তত আমাদের জন্য ব্যাপারটা সুবিধাজনক হবে। এবং আমরা আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আমরা আপনাদের শত্রু নয় কেউই, আমরা প্রশ্ন করি, সবাইকেই প্রশ্ন করতে চাই, সবাইকে প্রশ্ন চাই। জনাব মাসুদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে আমার দ্বিমত না থাকলেও কিছু প্রশ্ন আমি উত্থাপন করেছি, আপনি নিশ্চয়ই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বেয়াদবি মনে করবেন না। ভালো থাকবেন এবং আপনি আমাদেরকে অনেকগুলি বিষয়ে আসলে অনেকগুলি কথা বলেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে পরবর্তীতে নতুন কোন অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনাদের অনেক অনেক ধন্যবাদ। জনাব বাকের মজুমদার, আপনাকেও।